কলিং বেল চেপে অপেক্ষা করতে থাকে মীরা। ঘড়িতে এখন 4:19। জ্যামে বড্ড ফেঁসে গেছিল। মেট্রোর কাজও, সেই সাথে রাস্তা মেরামতের জন্য জ্যাম। দরজা খুলো মীরার মা মিসেস মলি জাহান। মীরা লক্ষ্য করলো তার মায়ের চেহারার হাবভাব সুবিধা না। মীরা শুধালো, কি হয়েছে মা? মলি জাহান কোনো জবাব না দিয়ে ভেতরে চলে গেলেন। মীরা ভেতরে এসে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখলো তার বাবা কপালে হাত দিয়ে বসে আছেন। মীরা ঘুরে চলে যেতে নিলেই রফিক তালুকদার ডাকেন। মীরা দাঁড়ালে তিনি মেয়ের দিকে না তাকিয়েই বলেন, তোমার বিয়ে এবার তুমি নিজে ঠিক করো। তুমি নিজে যেমন ছেলে পছন্দ করবে আমি এবং আমরা তাতেই রাজি। ছেলে যদি আগে বিবাহ হয় তাতেও কোনো বাধা দিব না। মীরা কোনো প্রত্যুত্তর না করে সেখান থেকে সরে আসে। নিজের ঘরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিছানায় গায়ে লিয়েছে মাত্র, তখনই দরজায় ধুমধাম শব্দে কপাল কুঁচকে বিরক্তিতে উঠে বসে। দরজা খুলতেই নিজের গালের সাপটে চড় পড়ার অনুভূতি হলো তার। আচমকা কাণ্ডে বিস্ময়ে হতবাক হয়ে গালে হাত দিয়ে সামনে দাঁড়ানো নিজের মায়ের পানে বিরতিহীন চেয়ে রইল। মিসেস মলি জাহান ক্রুদ্ধ কণ্ঠে কাঁপতে কাঁপতে বলেন, তোর যদি পছন্দ থেকেই থাকে তবে আমাদের এত অপমান করলি কেন? নিজের নিচু মানসিকতার কথা বাইরের মানুষকে বললি কেন? আমরা কি তোর উপর কোনো কিছু জোর করে চাপিয়েছি? তুই বলেছিস তোর কোনো পছন্দ নাই, তাই আমরা ছেলে দেখেছি। মানুষের বয়স কি বসে থাকে? বাসায় অবিবাহিত বিবাহিত যোগ্যা মেয়ে থাকলে আশেপাশের মানুষ কি খুব ভালো বলে? মীরার নেত্রযুগল ভারী হলো। উপচে উঠছে জলরাশি। মনে হচ্ছে সাগরে জোয়ার এসেছে। ঝাপসা দৃষ্টিতে মায়ের পেছনে দুই ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখল। তারা ইশারায় কিছু বলছে, কিন্তু মীরা বুঝতে পারছে না। তার মা যে কিনা তার গালে থাপ্পড় দেওয়া তো দূর, একটা নির্দিষ্ট বয়সের পর গায়ে হাতও তোলেনি। সেই মা আজ তাকে মীরাকে চুপ থাকতে দেখে মিসেস মলি জাহান ফের অশ্রুসিক্ত নয়নে বাজখাই গলায় শুধালেন, কে সেই লোক যাকে তুই? ছি, আমার বলতেও বাজছে। আমার মেয়ে এমন করতে পারে তা আমার কল্পনাতেও আসছে না। ওই ঘটক আজকে রাদীপ ও তার বউকে নিয়ে এখানে এসেছিল। রাদীপের বউ নিজে মুখে বলেছে তুই নাকি ওকে ব্ল্যাকমেল করে এসব করেছিস। তোর এক বিবাহিত লোকের সাথে সম্পর্ক আছে, এটা তুই নিজে রাদীপকে বলেছিস। এইসব কিছু ওরা আজকে পাত্রপক্ষের সামনে বলেছে। তুই একটা মেয়ের সংসার ভাঙছিস। রাদীপ তো নিজের উপর আনা মিথ্যে আরোপ পরিবারের কথা চিন্তা করে মেনে নিয়েছে, কিন্তু আমাদের মান সম্মানের কি হবে ভেবেছিস একবারও? মীরা কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এত কিছু কি হলো, কিভাবে হলো, কিছুই তার মস্তিষ্ক নিতে পারছে না। মীরা ধপ করে বিছানায় বসলো। মীরার মা কাঁদতে কাঁদতে হাঁপাচ্ছেন। শারমিন এগিয়ে এসে জোর করে শাশুড়িকে সেখান থেকে নিয়ে যান। নিধি মীরার ঘরে এসে দরজা লাগিয়ে কিছুক্ষণ আগের সব কাহিনী খুলে বলে। সব শুনে মীরা তার ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো ভাবি, আমার সাথে এখন কারো সম্পর্ক নেই। তোমরা তো বর্ণর কথা জানতে। বর্ণর পর আমি কারো সাথে কোনো সম্পর্কে যাইনি। আর সংসার ভাঙা, আমি ওরকম মেয়েই না। হ্যাঁ, সেদিন আমি রাদীপকে রাগের মাথায় বলে ফেলেছিলাম যে আমি ওকে বিয়ে না করে যদি এক বিপত্নিক ও এক বাচ্চার বাবাকেও বিয়ে করি তাও ভালো। কিন্তু সে যে আমার কথার এই অর্থ বের করে, সেটাকে রাঙিয়ে বিশ্রীভাবে প্রেজেন্ট করবে, আমি স্বপ্নেও কল্পনা করিনি। নিধি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, কি বলবো বলো, রাদীপ যে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই খেলা খেললো সেটা তো আমিও বড়োভাবেই বুঝতেই পেরেছি। ওরা আমাদেরকে যা নয় তাই বলে গেল। নিজের ছেলে মেয়েদের সম্পর্কে এসব কথা শুনলে কোনো মা বাবাই ঠিক থাকতে পারে না বলো।
তাই বলে আমাকে এরকমটা ভেবে নিবে? ওনারা ওনাদের মেয়েকে চেনে না? ওনাদের মেয়ে কারো সংসার ভাঙার মতো মেয়ে এইটাই ভাবলো? তাহলে তো আমি বর্ণের সংসারে ভাঙতে পারতাম। আমি কি পারতাম না বর্ণের স্ত্রীকে বলতে বর্ণ আমাকে চিট করেছে? সেটা আমি কি করেছি? তুমি শান্ত হও, আমি তোমার ভাইকে বলছি, ভাবিও বড় ভাইয়াকে বলবেন, তাতে বাবা মাকে বুঝাবো সবাই। কেঁদো না তুমি। নিধি নিজে মীরার চোখ মুছিয়ে দেয়, কিছুক্ষণ বুকে আগলে রেখে একা থাকতে দিয়ে চলে যায়। মীরা দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে ফ্লোরে বসে। যান্ত্রিক শহরে মন বোঝার মানুষের অভাব হলেও ভুল বোঝার মানুষের অভাব হয় না। মীরা কিছু সময় পশ্চিম আকাশপানে কাতর নয়নে চেয়ে থেকে তার দৃষ্টিতে একরাশ অভিমানে ভরপুর। আকাশের দিকে চেয়ে থাকলে নিজেকে হালকা লাগে। তারপর উঠে গিয়ে অজু করে এসে নামাজে বসে। রাস্তায় রাদীপকে বেশ অনেকটা উৎফুল্লিত দেখে হতাশ হয় জুলি। আজ রাদীপের হুমকিতে বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হয়েছে তাকে। তাদের বিয়ের 2টা সপ্তাহ পেরোলো না। রাদীপ তাকে আগের মতো ভালোবাসে না। ভালোবাসা পেতে আজ সে একটা মেয়ের নামে মিথ্যা বলে আসলো। তার খারাপ লাগছে, কিন্তু কি করবে? অনেক ভালোবাসে যে, জুলি ভাবতে থাকে। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আঘাতটাও সেখান থেকেই পাই। এই তবে ভালোবাসা। জুলি সিটে মাথায় এলিয়ে নির্নিশেষ জানালে দিয়ে বাহিরে চেয়ে থাকে। রাদীপ ফুরফুরে মনে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছে। মীরা তাকে যা অপমান করেছে সব কড়াইগন্ডায় শোধ করে দিয়ে এসেছে। মীরা তাকে তার পরিবারের কাছেও খারাপ বানিয়েছে। সে মীরাকে পরিবার ও বাহিনীর মানুষের সামনে খারাপ বানিয়ে দিয়ে এসেছে। এখন সে নিজেকে জয়ী ভাবছে। 2 দিন যাবৎ মীরা ঘর থেকে বের হয় না। কখনো শারমিন বা কখনো নিধি এসে ওর খাবার ঘরে দিয়ে যায়। আজ ইন্টারভিউ আছে, তাই সব কিছু একসাথে নিয়ে বের হলো। শারমিন তা দেখে প্রশ্ন করে, ইন্টারভিউ দিয়ে বাড়িতে আসবে না? না ভাবি, ওইখান থেকে চলে যাব। কি বলো? তোমার ফ্লাইট তো সন্ধ্যায়, এত সময় কি করবে? যাই করি, সময় কেটে যাবে। আসি ভাবি। এবার নিধি আটকাতে চাইলে মিসেস মলিজাহান কঠিন স্বরে বলেন, শারমিন, নিধি, যে যেতে চাচ্ছে তাকে আটকানোর প্রয়োজন নেই, যেতে দাও। নিধি কিছু বলতে নিবে, তখনই মীরা মলিন হেসে ইশারায় মানা করে, অতঃপর বেরিয়ে যায়। সেমিস্টার ব্রেকে শেহজাদ ফ্রিসা ও ডক্টর আকবর তার স্ত্রী ছেলেকে নিয়ে আমেরিকায় গিয়েছে। উদ্ধত ডক্টর আকবরের ছেলে আবিরকে ডাক্তার দেখানো। ওনারা জানেন যে আবির কখনো স্বাভাবিক হবে না, কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে একটু হালকা ঘোরাফেরাও হয়ে যাবে। ফ্রিসা তার বাবার সাথে নানা ভাই ও মায়ের দাদুর কবর দেখতে এসেছে। এখানকার কবরগুলোতে সব প্লাস সাইন দেওয়া। ফ্রিসা প্রশ্ন করে, বাবা, এখানে কবরে প্লাস সাইন কেন? মাম্মামেরটাতে তো নেই। শেহজাদ হালকা হেসে জবাব দেয়, এখানে যাদের কবর দেওয়া হয়েছে সবাই অন্য ধর্মের, তাই এটা রিলিজিয়াস ম্যাটার। কিন্তু ফ্রিসার মনে কৌতূহল দমেনি। সে পাল্টা প্রশ্ন করে, ওরা তো মাম্মামের পাপা ও দাদুমণি, তাহলে এই রকম না কেন? তুমি বড় হলে বুঝবে বাচ্চা। এটা মনে রেখো, ইন দিস ওয়ার্ল্ড দেওয়ার ইজ সো মেনি রিলিজিয়ন। সব রিলিজিয়নে একজন বিধাতাকে বিভিন্ন নামে ডাকে, যার যার বিশ্বাসের উপর ভিত্তি করে। যেমন আমরা এক আল্লাহকে মানি, তাই আমরা মুসলিম। আমি কোনো ধর্মকে হার্ট করতে চাই না। ফিরিওনাও রূপান্তরিত মুসলিম। ফ্রিসার মনের প্রশ্নকে যতটা সহজ করে উত্তর করা যায় করেছি। ফ্রিসা মিষ্টি করে হেসে বাবার হাত ধরে চলে আসে। ডক্টর আকবর আজকে মিরাতের বাড়িতে এসেছেন। সাথে এসেছে তার স্ত্রী, পুত্র ও নাতনি ফ্রিসা। শেহজাদ এই ব্যাপারে কিছু জানেন না। শেহজাদ এখনো আমেরিকা থেকে ফেরেনি, একটা কাজে আটকে পড়েছে। ডক্টর আকবর তার স্ত্রী, ছেলে ও নাতনিকে নিয়ে গতকাল ফিরে এসেছে। তিনি এসেছেন মীরার বাবার সাথে কথা বলতে। প্রথমে এসেই নিজের পরিচয় দেওয়াতে মীরার পরিবার তাদেরকে সাদরে আপ্যায়ন করে। মিসেস শাহিদা বলেন, আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি, আপনারা প্লিজ বিব্রত হবেন না। বিষয়টা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আশা করি। মিসেস মলিজাহান স্বামীর মুখপানে একবার চেয়ে হালকা হেসে বলেন, আপনি বলেন আপা, আমরা কিছু মনে করব না। মিসেস শাহিদা তার ছেলে ও নাতনিকে দেখিয়ে বলেন,
ও হচ্ছে আমাদের একমাত্র ছেলে আবির, আর ও হচ্ছে ফ্রিসা, আমার ভাইয়ের ছেলের ঘরের নাতনি। ফ্রিসার বাবা মানে আমার ভাতিজা শেহজাদও মীরার টিচার। শেহজাদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছে। ভাই ভাবি আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার পর শেহজাদ আমেরিকায় গিয়ে অনার্সে ভর্তি হয়। তারপর সেখানে থেকে একবারে পিএইচডি করে আমাদের অনুরোধে দেশে আসে। ভাই ভাবিও পরে চলে এসেছিল, ওনারা এখন আর বেঁচে নেই। শেহজাদও আমাদের ছেলেই, আমাদের নিজেদের ছেলে তো জন্ম থেকেই এমন। এই শেষ বয়সে শেহজাদও ফ্রিসা আছে বলে আমরা কিছুটা ভালো আছি। কথা বলতে বলতে মিসেস শাহিদা হালকা হাতে টিস্যু দিয়ে চোখ মুছলেন। উপস্থিত সবাই নীরব। মিসেস মলিজান ফ্রিসাকে নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করেন, ওর মা কোথায়? 2 বছর আগে নিজের জেদ আগলে দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে ওকে মা হারা করে চলে যায়। মিসেস মলিজান আফসোস করেন। নিধি ও শারমিন আড়ালে দাঁড়িয়ে কিছু একটা সন্দেহ করছে। মীরার ভাইয়েরা বসে থেকে একে অপরের মুখ চাওয়াচাই করছে। নিধি কিছু একটা ভেবে ফ্রিসাকে মৃদুলার সাথে খেলার কথা বলে নিয়ে যায়। এবার ডক্টর আকবর রহমান বলেন, জানি না আপনারা কিভাবে কি নেবেন, আমাদের স্বার্থপরও ভাবতে পারেন। আসলে আমরা নিজেদের স্বার্থেই এসেছি। মিস্টার রফিক তালুকদার এবার সন্ধিয়ান হলেন। তিনি প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ করে শুধালেন, জি বলেন। আমরা শেহজাদের জন্য মীরার হাত চাইতে এসেছি। ফ্রিসার জন্য একটা মায়ের সন্ধানে এসেছি, যে শেহজাদ ও ফ্রিসার জীবনের অপূর্ণতা পূর্ণ করবে। মীরার বাবা মা ও ভাই ভাবিরা স্তব্ধ হয়ে গেল। তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। মীরার ছোট ভাই মারুফ বলল, স্যার, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। আপনার কাছে কি প্রস্তাবটা একটু অন্যরকম মনে হচ্ছে না? প্রস্তাবটা অন্যরকম সেটা আমিও মানি, কারণ অন্য কারো স্বামী স্ত্রী হওয়া সহজ, কিন্তু অন্য কারো বাচ্চার মা হওয়া সহজ না। মাকে মমতাময়ী হতে হয়। বাঙালি মেয়েরা নিজের সন্তানের প্রতি মমতাময়ী হলেও স্বামীর পূর্বের স্ত্রী সন্তানের প্রতি মমতাময়ী হতে পারে না। কিন্তু তাও আমি প্রস্তাব নিয়ে এসেছি, কারণ মীরাকে আমার অন্যরকম মনে হয়েছে। সে গতানুগতিক ধারার না। ডক্টর আকবর খানিক থামলেন, ফের কিছু বলবে তার আগে মীরার বাবা বলেন, দেখেন স্যার, মীরা যেহেতু আমার মেয়ে, সেক্ষেত্রে মেয়ের জন্য ভালো কিছু দেখা আমার কর্তব্য। আমার মেয়েকে বিবাহিত ছেলের সাথে কিভাবে, তাছাড়া মীরাকে আপনার অন্যরকম লাগলেও কি কারো সৎমা হিসাবে ভালো হবে? আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা সৎমাদের কার্যক্রম শুনে কষ্ট পায়, কিন্তু পরবর্তী যখন ওরাও কারোর সৎমা হয় তখন সেম কাজটাই করে। ডক্টর আকবর রহমান করুণ নয়নে চাইলেন, অতঃপর মলিন স্বরে বললেন, জানি না আমার কেন মনে হয়েছে, কিন্তু সেদিন ওকে দেখার পর সত্যি মনে হয়েছিল। আমি সাথে সাথে প্রস্তাবও দিয়ে ফেলেছিলাম। এই তো কিছুদিন আগেও মীরা ভার্সিটিতে গিয়েছিল। কাজ শেষে ফ্রিসার সাথে কিছু কোয়ালিটি টাইম কাটিয়ে এসেছে। এবার রফিক তালুকদার ভ্রুকুঞ্চন করলেন, সতর্ক হয়ে শুধালেন, কোনোদিন? কিছুদিন আগে জব ইন্টারভিউয়ের জন্য এসেছিল তখন। মীরার বাবা এবার ভাবনায় পড়ে গেলেন। বিগত দিনগুলোর সব ঘটনা একে একে তার মস্তিষ্কে জড়ো হচ্ছে। 2 2 4 মেলানোর প্রসেসটাই ফের একবার হতাশ হলেন। ভাবলেন, মেয়ের এখানেই পছন্দ, তাই তো ওইসব কথা বলেছিল সে। এখন মেয়ের সাথে অমত করলে বরং হিতে বিপরীত হতে পারে। মীরার বাবা বললেন, মীরা রাজি হলে আমরাও রাজি। কিন্তু আপত্তি করল মীরার ছোট ভাই মারুফ। সে বলল, কিন্তু বাবা, হতেও তো পারে মীরা বাচ্চা ভালোবাসে বলে ওই বাচ্চা মেয়েটাকে আদর করে। অন্য কারো বাচ্চার মা হওয়া সহজ কাজ নয়। মারুফকে জবাব দিল রুবেল। সে মলি জাহানের দিকে চেয়ে বলল, মীরা পারবে, ও ঠিক মায়ের মতন আগলে রাখতে জানে। দৃষ্টি করুণ হলো রুবেলের। অক্ষি পল্লব ভারী হলো, সেই সাথে মলি জাহানেরও। রুবেল উঠে যেতে মলি জাহানও আড়ালে চলে গেলেন। রফিক তালুকদার ওনার স্ত্রী ও বড় ছেলেকে উঠে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলেন। এরপর ডক্টর আকবর রহমান ও রফিক তালুকদার আসরের নামাজ পড়তে মসজিদে গেলেন। রুবেল ঘরে গিয়ে মীরাকে হোয়াটসঅ্যাপে কল করে। মীরাকে সে নিজ থেকে অনুরোধ করবে। নিজের ঘরে আসার পথে মৃদুলার সাথে ফ্রিসাকে খেলতে দেখে খুব কাঁদতে ইচ্ছে করছিল। বাচ্চাটা তো মৃদুলারই বয়সী হবে, তাহলে আর ছোট বয়সে মাকে হারিয়েছে। মীরা ল্যাবে কাজ করছে,
ইন্ডিয়ার সময়ে এখন বিকাল 4:30 ছুঁই ছুঁই, আর বাংলাদেশের সময়তে 5টা বাজতে চলল। কেমিক্যাল রিয়াকশনের প্রসেসিং চলছে, তাই মীরা অপেক্ষা করছিল। হঠাৎ বড় ভাইয়ের কল আসাতে রাইমাকে বলে ফোন হাতে ল্যাব থেকে বেরোয়। মীরা বলে, হ্যাঁ ভাইয়া বলো। রুবেল নিজেকে ধাতস্থ করে বলে, ওই ছোট বাচ্চার মাটা হবি? কোন বাচ্চা? ভাইয়ের মুখে হঠাৎ বাচ্চার কথা শুনে মীরা বুঝতে পারল না। ওই যে ফিসা, ফুলের মতো বাচ্চাটার জীবনে মায়ের ভালোবাসা নিয়ে যেতে পারবি? মীরার বুক ধক করে ওঠে। তার বড় ভাই এসব কিভাবে জানলো? প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে ভীষণ। জিভ দিয়ে নিজের শুষ্ক ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিয়ে ফের শুধাই, তোমাকে এসব কে বলেছে? তোর ডিপার্টমেন্টের চেয়ারপারসন, তার আজকে আমাদের বাসায় এসেছেন। মীরা অবাক হয়ে গেল। কিয়ত মুহূর্ত কিছু বলতে পারল না। রুবেল অস্থির হয়ে বলে, রাজি হয়ে যা মিরু, ফুলের মতো বাচ্চাটাকে নিজের আঁচলে আগলে নে। অন্য যেসব পাত্র এসেছে তাদের থেকে এই বাচ্চাটার বাবা অন্য দিক থেকে এগিয়ে, কিন্তু পিছিয়ে একদিকেই, যে সে বিপত্তিক এবং এক বাচ্চার বাবা। আমি তোকে এই পিছিয়ে থাকার দিকটার জন্য বলবো। বল মিরু। ভাইয়া আমি পরে কথা বলছি, দেশে এসে কথা বলছি। বাবা মাকে বলে দিও আমার জব হয়ে গেছে, আমি সামনের সপ্তাহে দেশে ফিরবো। শেষাক্ত কথা শুনে রুবেল বেশ খুশি হয়, কিন্তু বোনের অস্বস্তি আন্দাজ করতে পেরে আর কথা না বাড়িয়ে অভিনন্দন জানিয়ে ফোন কেটে দিল। তারপর বাড়ির সবাইকে খবরটা জানাতে যায়। ফোন ডিসকানেক্ট হওয়ার পর মীরা কি করবে বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে হ্যাঁ বলে দিক, ফের পরক্ষণেই তার মনে হচ্ছে সেওজিৎ স্যার কী ভাববেন। অস্বস্তিতে পড়ে যাচ্ছে নিমিষেই। তারপর নিজেকে শান্ত করে ব্রিথ ইন ব্রিথ আউট টেকনিকটা প্রয়োগ করে নিজের কাজে গেল। বাড়ির সবাই সহ ডক্টর আকবর ও তার স্ত্রী মীরার জবাবের খবর শুনে খুব খুশি হয়। মীরা নিজে না জানাতেও মিসেস মলিজান একটু কষ্ট তো পেলেনি, কিন্তু তার মনে হলো অন্যের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে তিনি মেয়েকে এত কিছু না বললেও পারতেন। খেলতে খেলতে নিহান ফ্রিসাকে কামড় দিয়ে বসলো। ফ্রিসা তার স্বরের চিৎকারে মিসেস শাহিদা সহ মলিজান, শারমিন, নিধি ছুটিয়ে গেল। নিধি তো বুঝেই গেছে এ তার বাদর ছেলের কাজ। ছেলেকে টেনে এনে 2-1 ঘাই ইতিমধ্যেই লাগিয়ে দিয়েছে। নিহানও এখন চিৎকার করে কাঁদছে। মিসেস শাহিদা ও শারমিন টেনে ছাড়িয়ে নিয়েছে ওদের। মিসেস শাহিদা বলেন, ও কি বোঝে? এতটুকুন বাচ্চা তুমি মারলে কিভাবে? ওর বাজে স্বভাব হয়ে গেছে, সবাইকে কামড়াবে ও মারবে। বাবা, দাদা, দাদি ও বড় মা, বড় বাবার আহ্লাদে আরও বেয়াদব হচ্ছে। সিয়াম তো কি সুন্দর ভদ্র হয়ে থাকে। মলিজান ধমক দিল নিধিকে, থামো তুমি। ফিশার হাতে শ্যামলন লাগিয়ে দাও, রক্তের ছাপ দেখা যাচ্ছে। নিধি দ্রুত ফ্রিসাকে নিজের ঘরে নিয়ে গিয়ে স্যাবলন বের করে তুলোতে নিয়ে আস্তে আস্তে লাগাতে থাকে। স্যাবলনের জ্বালা পড়ার কারণে ফ্রিসা নিজেকে কাতর হয়ে হাতে ফু দিচ্ছে। নিধি আদুরে কণ্ঠে বলে, সরি বাচ্চা, আমি ওই বাদরকে আজ আচ্ছা মতন বকে দিব। ফ্রিসা তার মিষ্টি কণ্ঠে বলে, নো আন্টি, হি ইজ সো কিউট। আমি ওর গাল টিপে দেওয়াতে ও কামড় দিয়েছে। ইট ওয়াজ মাই ফল্ট। নিধি কয়েক সেকেন্ড ফ্রিসার পানে নিরন্তর চেয়ে থাকে। তারপর ফ্রিসা চোখের সামনে হাত নাড়ালে দ্রুত দৃষ্টি হসিয়ে হেসে তুলোটা ফেলে দেয়। শেহজাদ আমেরিকা থেকে ফিরে বাড়িতে ঢুকতেই ফ্রিসা ছুটে যায়। শেহজাদও মেয়েকে পরম আদরে কোলে তুলে নেয়। তারপর শুরু হয় ফ্রিসার কথা। কথায় কথায় সে বলে ফেলে, জানো বাবা, নতুন মাম্মামের বাসায় কত মানুষ, সবাই আমাকে অনেক আদর করেছে। আমার মতো একটা কিউট গার্ল ও 2টা কিউট বেবি বয়ও আছে। একটা বেবি বয় আমার হাতে ব্যথা দিয়েছিল, এই দেখো। তারপর বেবিটার আম্মুও ওকে মেরেছে। বেবিটার তো গালে হাত দেওয়াতে রেগে গিয়েছিল বলো। তারপর বেবিটার আম্মুটা আমার হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছে। শেহজাদ মেয়ের কথা শুনে খুব অবাক হয়। তার অনুপস্থিতিতে সবাই এতদূর এগিয়ে গেছে। ফিশারও মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। সে কি আদৌ বুঝে নতুন মাম্মাম মানে কি? শেহজাদ হতাশ হয়। তারপর তার ফুপিকে ডাকে, ফুপি যান,
মিসেস শাহিদা ওনার ছেলের ঘরে ছিলেন। শেহজাদের ডাক শুনে সেখানে আসে। তুমিও এখন এখানে দাঁড়িয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। আর ফ্রিসা, তোমার বাবা এখন টায়ার্ড না? কোল থেকে নেমে পড়তে বসো। কয়েকদিন পর পরীক্ষা তোমার। আমি কিন্তু তোমার লেখা চেক করব। যাচ্ছি দাদুমণি, বাবাকে স্টোরি বললাম। বাবা, গো অ্যান্ড রেস্ট। এই বলে ফ্রিসা কোল থেকে নেমে ছুটে চলে যায়। ফ্রিসা যেতেই শেহজাদ ক্লান্ত কণ্ঠে শুধায়, কাল আপনারা কোথায় গিয়েছিলেন? মিসেস শাহিদা খানিক ঘাবড়ালেন, অতঃপর কণ্ঠে স্বাভাবিকতা প্রকাশ করে বলেন, তোমার ফুপা যেই মেয়ের কথা বলছিল সেই মেয়ের বাড়িতে। কেন, কি লাভ? তুমি অযথা হতাশ হচ্ছ শেহজাদ। সেই মেয়েটির পরিবার কিন্তু অনেকটাই রাজি। এখন মেয়ে দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আমার কিন্তু শতভাগ মনে হচ্ছে মেয়েটি রাজি হয়ে যাবে। ফ্রিসাকে তো পছন্দ করে মেয়েটা। আপনারা কার কথা বলছেন? শেহজাদের কণ্ঠে সন্দেহের সুর। মিসেস শাহিদা কথা কাটাতে চাইলেন, সেটা তুমি পরে ঠিকই জানতে পারবে। আগে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাক। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। এটা বলেই আর কালপেক্ষণ না করে মিসেস শাহিদা দ্রুত স্থান ত্যাগ করলেন। শেহজাদ পিছু ডাকলেও ফিরলেন না। অতঃপর শেহজাদ ঘন নিঃশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। যাওয়ার আগে সার্ভেন্টকে ডেকে 10 মিনিট পর কড়া করে কফি বানিয়ে পাঠাতে বলে। এখন সে এসব নিয়ে ভাবতে নারাজ। যা হবে পরে দেখা যাবে। মীরা ও রাইমা কফি নিয়ে বেলকনির ফ্লোরে ম্যাট বিছিয়ে বসে কাছে থাই গ্লাসে পিঠ ঠেকিয়ে রেখেছে। দুজনের নিরন্তর দৃষ্টি আকাশের ওই থালার মতো শুভ্র রঙের পূর্ণ চন্দ্রের দিকে। সব লাইট অফ করে চাঁদের জ্যোৎস্না উপভোগ করছে দুই বান্ধবী। পাশে সাউন্ড বক্সে সফট মিউজিক টোন বাজছে। নীরবতার সুর কেটে রাইমা ভাবলেশীন কণ্ঠে শুধায়, আমাদের আর দেখা হবে না, তাই না? মীরা রাইমার দিকে ফিরল। কাল সন্ধ্যায় তার ফ্লাইট। রাইমার নীরবতাই তাকে ওর কষ্টটা বুঝিয়ে দিচ্ছে। মেয়েটা তো নীরব থাকার মতোই না। মীরা বলে, হবে। দূরের থেকে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তুই সারা জীবন আমার প্রিয় রাই হয়েই থাকবি। আমিও মাঝে মাঝে তোকে দেখতে না বলে চলে আসব। সত্যি আসবি? আবারও নীরবতা। মীরা ঝাপসা দৃষ্টিতে ফের আলোকিত চাঁদকে দেখতে থাকে। রাইমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু জল তার কফি মগে টুক করে পড়ল। নতুন দীপশিখা প্রজ্বলিত হতে শুধু কিছু ধাপ বাকি। বৈঠকের সবার উৎসুক দৃষ্টি মীরার ওপর নিবদ্ধ। মীরা এতে যেন দোটনার সাথে অস্বস্তিতেও পড়ে গেছে। কিছুক্ষণ আগেই সে ডক্টর আকবর রহমানের সাথে ফোনে কথা বলেছে। জেনেছে শেহজাদ স্যার মীরার বিষয়ে জানে না। মীরা তখন অবাক হয়েছিল, কিন্তু পরে জানতে পারল মেয়ে দেখেছে জানে, কিন্তু মেয়েটাকে তা জানে না। এগুলো রোমান্থর করে মীরার অস্বস্তি লাগছে। শেহজাদ স্যার কি ভাববে তার ব্যাপারে? কেমন এক গুমট অনুভূতিরা লতার মতো তাকে আষ্টে পিষ্টে ধরেছে। মীরার বাবা ফের শুধালেন, তোমার মতামত বড়। আমার ও তোমার মায়ের আপত্তি নেই। আমি বিশ্বাস করি তুমি তোমার মায়ের মতো কোমল। মীরা ভেবেচিন্তে সময় নিয়ে বলল, ফ্রিসার মা হতে আমার আপত্তি নেই। ও অন্যান্য বাচ্চাদের তুলনায় আলাদা। কিন্তু ওর বাবা, উনি আমার স্যার। আমাদের দুইজনের জন্য এই ব্যাপারটা অস্বস্তিকর। আমি স্যারের সাথে কথা বলবো। স্যার যা ভালো মনে করেন। আমি আমার মায়ের অন্য কোনো দিক পেয়েছি কিনা জানি না, কিন্তু এক মাহারা সন্তানকে আগলানোর গুণ ঠিকই পেয়েছি। মীরার বড় ভাই মলিন হাসল। মীরার মা তার আপন মানা সৎ মা, সম্পর্কে খালাও হয়। রুবেলের যখন 3 বছর বয়স তখন তার জন্মদাত্রী মায়ের আচমকা স্ট্রোকে মৃত্যু হয়েছিল। তারপর কিছুদিন পর তার নানা নানি নিজের নাতনির কথা ভেবে তাদের ছোট মেয়ের সাথে বড় মেয়ের স্বামীর আবার বিয়ে দেন। মলিজাহান রুবেলকে কখনো নিজের ছেলে চেয়ে কম মনে করেননি। মলিজাহান মীরার পাশে এসে বসলেন। অতঃপর মাথায় হাত রেখে স্নেহের স্বরে বলেন, অনন্যা, বাবা মায়েরা কখনো চান না তাদের আদরের মেয়েকে বাচ্চা আছে এমন লোকের সাথে বিয়ে দিতে, কিন্তু আমরা এখন চাইছি। তোর বড় ভাই তো ভার্সিটিতে গিয়ে তোর ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্টদের থেকে কৌশলে খবর নিয়ে এসেছে। তোর স্যার অনেক ভালো মনের মানুষ। তুই বিয়ে করতে রাজি না হলে হয়তো ওনারা অন্য কোথাও খুঁজবে,
কিন্তু যদি সেই অন্য মেয়ে তৃষাকে ভালোবাসতে না পারে, আমার তো তোর উপর ভরসা আছে। কেন জানি বাচ্চাটাকে প্রথমবার দেখেই খুব মায়া কাজ করছিল। ভেবেছিলাম হয়তো মায়ের আদরে বাচ্চাটা এত মায়াবী, এত সুন্দর, এত মিষ্টি। কিন্তু যখন মিসেস সাহিদা বললেন ওর মা নেই, বুকটা ভীষণ ভার হয়ে গেছিল। মীরা অপলক তার মায়ের মুখের আদলে চেয়ে আছে। তার খারাপও লাগছে, কারণ মাঝে সে এই মায়ের বাবার উপরই খুব অভিমান করেছিল। মীরা বুঝতে পারে ওনাদের দিক দিয়ে ওনারা ঠিক, যদি ভুল কেউ হয় সেটা যারা ক্ষতি করতে চায়, বরং পরিস্থিতি। মীরা হুট করে মৃদু হেসে মাকে জড়িয়ে ধরে, তারপর বলে, আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ গাইস। রুবেল ও মারুফ তাদের মায়ের পাশে এসে দাঁড়িয়ে পাশ থেকে আগলে নেয়। রফিক তালুকদার পাশ ফিরে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা নেত্রকোণে জমে ওঠা জলবিন্দুদের মুছে নেয়। শারমিন ও নিধি একে অপরের দিকে চেয়ে মুচকি হাসে। শেহজাদ একটা রেস্টুরেন্টে বসে আছে। বিকাল 4:30 পর্যন্ত ক্লাস নিয়ে এসে বেরিয়েছিল। এখন ঘড়িতে 5:20 বাজে। বসে বসে সে বারবার হাত ঘড়ির দিকে সময় দেখছে। তার হাবভাব দেখে মনে হচ্ছে যেন সে ঘন্টা যাবৎ কারোর জন্য অস্থির হয়ে অপেক্ষা করছে, কিন্তু বাস্তবে কিন্তু তা না। মিনিট 10 হয়েছে এসেছে। বাইরে তুমুল বৃষ্টি। গাড়ি থেকে নামতে সে খানিক ভিজেছে। এখন এসির বাতাসেও টেনে গেছে। তার অস্থিরতার কারণ হচ্ছে যার সাথে দেখা করতে এসেছে সে। শেহজাদের অস্থিরতা দেখে ওইটার দ্বিতীয় দফায় আসলো। স্যার, কিছু অর্ডার করবেন? চা আর কফি? শেহজাদ ভাবলো, তারপর বলল, ইয়া, 1 কাপ অফ স্ট্রং কফি উইথ লেস সুগার। ওইটার অর্ডার নিয়ে চলে যায়। শেহজাদ ফের দরজা দিকে এবং ঘড়ি দেখছে, ফোনটাও চেক করছে। এদিকে মীরা অনেকটা সময় উবারের জন্য অপেক্ষা করে একটু আগে উবারে উঠেছে। বৃষ্টির কারণে রাস্তায় জ্যাম। বৈশাখ মাসে তেমন একটা বৃষ্টি না হলেও 2 দিন যাবৎ হচ্ছে। গতকাল খুব অল্প হয়েছিল, আজ দুপুর অবধি আকাশ রোদে ঝলমল করছিল। হুট করে বৃষ্টি নামলো। লাগাতার আধা ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। জামা ও পায়জামার নিচের অংশ একটু ভেজা। গুগল ম্যাপে দেখলো আর 5 মিনিট লাগবে গন্তব্যে পৌঁছাতে। আজ তার ভার্সিটিতে ক্লাস নেওয়ার 3য় দিন ছিল। নতুন নতুন চাকরির পরিবেশ। আবার যাচ্ছেও নিজের ইউনিভার্সিটির টিচারের সাথে দেখা করতে। অস্বস্তির পারদ সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে। মীরা দেখলো জ্যাম ছুটেছে, আর 5 মিনিটে পৌঁছে যাবে। সেখানে গিয়ে কি বলবে মনে মনে তারই হিসাব কষে নিচ্ছে। শেহজাদ কফি শেষ করে ওয়েটারকে ডেকে কফির বিলটা দিয়ে দিল। কারোর জন্য অপেক্ষা করার মধ্যে কিছু খেয়েছে তা না বোঝানোই ভালো। মীরা রেস্টুরেন্টের কাছে দরজা খুলে ঢুকলো। হন্তদন্ত হয়ে ঢোকার কারণে দরজার সাথে চেয়ারের সাথে পায়ের কনিষ্ঠ আঙ্গুলে লেগে গেছে। চোখ মুখ খিচে কয়েক সেকেন্ড দাঁড়ালো, তারপর ব্যথাতুর নিঃশ্বাস ছেড়ে সামনে অগ্রসর হলো। শেহজাদ চেয়ারের শব্দে সেদিকে তাকিয়েছিল। তারপর মীরা এদিকে আসতেই টেবিলের দিকে নজর ফেরালো। মীরা এসেই প্রথমে সালাম দেয়। শেহজাদও সালামের উত্তর দিয়ে জোরপূর্বক হাসে। দুজনের ওষ্ঠকোণে কৃত্রিম হাসি। মীরা বলল, এক্সট্রিমলি সরি, হঠাৎ বিয়ে, তার উপর জ্যামে আটকা পড়ে লেট হয়ে গেছে। ইটস ওকে। কফি? হ্যাঁ। কফি নিবে? মীরা প্রথমে বুঝতে পারেনি। যখন বুঝলো সেই বোকার মতো প্রশ্ন করেছে তখন ভীষণ লজ্জিত হলো, কিন্তু তার কফি পান করতে ইচ্ছে করছে না। ভার্সিটিতে সকাল থেকে 3 কাপ কফি সে অলরেডি খেয়েছে, তাই ইতস্তত করে বলল, চা হলে ভালো হতো, কফিও চলবে। শেহজাদ ওয়েটারকে ডেকে 2 কাপ চা সাথে চিকেন কনস্যুপ ও চিকেন মাশরুম সালাদ অর্ডার করলো। মীরা কোলের ওপর 2 হাত চেপে বসে আছে। এতক্ষণ যা প্র্যাকটিস করছিল এখন সব ভুলে গেছে। শেহজাদ মীরাকে দেখে বুঝলো মীরা অস্বস্তিতে আছে, নিজেই শুধালো, স্যার ও ফুপিজান আমাকে সব বলেছে। আমি নিজেও বিয়ে করতে চাইনি। ইভেন আমি তোমার ব্যাপারে 3 ডেজ হলো জেনেছি। রিসেন্টলি ফ্রিশাকে প্রতি মাসে রুটিন চেক আপ করার পর ভার্সিটিরই এক সাইকোলজিস্টের কনসাল্ট করেছিলাম। ওনার সাজেশনে বেসিক্যালি আমি বিয়েতে মত দিয়েছি, বাট স্যার যে তোমাকে চুজ করেছে জানতাম না। স্যার বলল ফ্রিশা তোমাকে অনেক পছন্দ করে। ফ্রিশাও বলেছে বাট ইউ হ্যাভ চয়েস, ইফ ইউ ওয়ান্ট দেন। মীরা নিজের শুষ্ক ঠোঁট
জোড়াকে জিহ্বার সাহায্যে অতি সপ্তপণে ভিজে নিয়ে মৃদু কণ্ঠে বলে, আমার অন্য কোনো চয়েস নেই। ফ্রিশাকে আমার ফ্যামিলিও পছন্দ করেছে, আমার ফ্যামিলির এতে সায় আছে। শেহজাদ ঘাড় নাড়ল। ততক্ষণে ওদের অর্ডারকৃত খাবার চলে এসেছে, চাটা পরে আসবে। শেহজাদ ইশারায় মীরাকে নিতে বলল। খাওয়ার সময়টাতে দুজনে কথা বলল না, খেতে খেতে ওরা নিজেদের কথা বোঝাচ্ছে। খাওয়া শেষে চা আসলে শেহজাদ শুধালো, ফার্স্ট টিচিং এক্সপিরিয়েন্স কেমন লাগছে? মীরা মৃদু হেসে বলে, কোয়াইট গুড। আপনাদের স্ট্রাগলটা বুঝতে পারছি। খানিক হাসির পরিবেশ সৃষ্টি হলো। তোমার রেজাল্ট তো অনেক ভালো দেখলাম, আমাদের ভার্সিটিতেও হতে পারতো। অ্যাজ এ এক্স স্টুডেন্ট সিজিপিএ 3.8 হলে এনাফ। এইখানে হওয়ার পর মনে মনে হলেও চেয়েছিলাম, কিন্তু এখন সার্কুলার ছিল না। চাইলে পরের বার ট্রাই করতে পারবে। এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করো। নিজের ভার্সিটিতে টিচিং করা আরও চ্যালেঞ্জিং। জি স্যার। কথা বলতে বলতে চা পান করাটাও শেষ। শেহজাদ বলে, ওকে চলো, সন্ধ্যা হয়ে আসবে, বৃষ্টিও থেমে গেছে। জি স্যার। মীরা উবারের কল করতে চাইলে শেহজাদ বলে, উবার আসতে সময় লাগবে, এমনিতেও বৃষ্টি হয়েছে, আমি তোমাকে কিছু দূর ড্রপ করে দিচ্ছি। মীরা ফের দোটানাতে পড়ল। তাকে ভাবতে দেখে শেহজাদ ফের বলে, যেখানে বিয়ে হচ্ছে সেখানে সামান্য ড্রপ করা নিয়ে না ভাবাই ভালো। এই কথার পর মীরার কি কিছু বলার থাকে? সে ইশারায় হ্যাঁ বলে শেহজাদের সাথে চলতে থাকে। 2 দিন পর মীরা ফিরসার সাথে ফোনে কথা বলেছে। প্রায় ঘন্টা খানেক হতে চলো তাদের কথোপকথন। তখন অন্য এক অচেনা নাম্বার থেকে বারবার বিরামহীন কল আসছে। মীরা তা দেখে বিরক্ত হয়ে আবার ফিরসার সাথে কথা বলছে। এদিকে ফিরসার চোখে ঘুম চলে এসেছে। কথা বলার এক পর্যায়ে তার কোনো আওয়াজ না পেয়ে মীরা হালকা হেসে ফোন রেখে দেয়। অতঃপর কফি বানাতে যায়। লাইট কফির সাথে মধু মিশিয়ে খেলে তার ঘুম ভালো হয়। ঘড়িতে এখন রাত 11টা। মীরার বড় ভাবি খাবারগুলো ফ্রিজে রাখছে। সে মীরাকে বলে, মিরু, তোমার ভাইয়া জিজ্ঞাসা করছিল কাল তো শুক্রবার, তাহলে কথা বলে কালকেই আংটি বদল এগুলো হয়ে যাক, তারপর সামনে শুক্রবার বিয়ে। মীরা কিঞ্চিত ভাবলো, জবাবে বলল, এখন না, এখন ভার্সিটিতে অ্যাড ড্রপের কার্যক্রম চলছে, তারপর ক্লাস, ঋষির রিলিং এগুলো চলছে। আমার নিজেরও একটা ক্লাসের টাইম চেঞ্জ হয়েছে, আরও হয় কি না। তাছাড়া আমি ফ্রিশার মনের কথাও বুঝতে চাই। আমার সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে বলেই যে মায়ের জায়গা দিয়ে দিবে এমনটা তো না। হতেও পারে আন্টি হিসেবে পছন্দ করে, কিন্তু মায়ের জায়গাটা খুব সেন্সিটিভ। 1 সপ্তাহে যদি মনে হয় তাহলেই বাকি সব। বিয়ের পরও কিন্তু দিনের 10 ঘন্টা আমি ওর সাথে থাকতে পারবো না, এইটাও তো বুঝতে হবে। আচ্ছা, আমি তোমার ভাইকে বলবো। এখন যে কফি খাচ্ছ ঘুম হবে, তোমার তো কাল ছুটি। তুমি তো জানোই আমি মধু দিয়ে কফি খেলে ঘুম আরও জেকে আসে। তা ঠিক। আচ্ছা খাও তবে। সিয়াম এখনো ঘুমাচ্ছে না, তোমার ভাইয়ের সাথে জেগে জেগে ফোন দেখছে। মীরা হাসলো। তারপর কফি করে নিজের ঘরে চলে আসলো। এসে দেখলো আবারও ফোন বাজছে। ওই একই অচেনা নাম্বার থেকে কল আসে। মীরা ভাবলো হয়তো কোনো স্টুডেন্ট, কিন্তু এত রাতে? ক্লাসে তো বলাই হয়েছে যে কোনো দরকার হলে অফিস আওয়ারে আসতে, আর যদি অফিস আওয়ারে আসতে না পারে তবে রাত 8টার আগে কল করতে। এখন বাজে 11টা। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরাই এই কাজগুলো বেশি করে। মীরা ফোন রিসিভ করে সালাম দিয়ে প্রশ্ন করলো, কে বলছেন? অপর পাশ থেকে শোনালো, চিনতে পারছো না মীরা? মীরার হৃদয় কুচকে এলো। সে সন্ধিয়ান কণ্ঠে পড়ল, খেয়ালি না করে আপনার পরিচয় দিন। এত রাতে একটা মেয়েকে এতবার ফোন করাটা কোন ধরনের ভদ্রতা? 3 বছরে ভুলে গেলে? এখন কণ্ঠও চিনতে পারছো না? ভালোই তো আপডেট হয়েছে। হ্যাঁ, মীরা থমকে যায়। তার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। ফোনটা হাতে নিয়ে আবার চেক করে দেখল বাংলাদেশি নাম্বারই। সে তবে বাংলাদেশে এসেছে। অপর পাশ থেকে আবারও শোনালো, মনে পড়েছে নাকি ডিটেলস ইন্ট্রো দিতে হবে? তুমি চাইলে দিতেই পারি মিরু। চোখ বন্ধ করে 2বার বড় করে শ্বাস নিয়ে ফের নিঃশ্বাস ছেড়ে কঠোর কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে মনে পড়লো ভাইয়া? এতবার লাগাতার কল করেই যাচ্ছেন, 12 বার। খুব জলদি দরকার? বাহ,
বেশ দরকারের কথা বলেছ, যেন আমি তোমার অপরিচিত। আমি কি বলেছি আপনি আমার অপরিচিত? আপনি আমার ভার্সিটির সিনিয়র ভাই, অপরিচিত হতে যাবেন কেন? বর্ণ বাঁকা হাসলো, ফের শুধালো। শুধু এটুকুই, আর কিছু না? মীরা তাচ্ছিল্য হেসে খানিক অভিনয় ধরল। এতটুকুই তো, আর কি থাকবে? আপনি বলুন, কেন কল করেছেন? বর্ণর কাছে জবাবটা মনোপুত হলো না। সে জেনেছিল মীরা মুভ অন করেছে, সামনে তার বিয়ে। কিন্তু মীরা তো খুব ইমোশনাল ফুলে একটা মেয়ে। সে নিশ্চয়ই নিজের এক সময়ের ভালোবাসার মানুষটার কণ্ঠ শুনে আবেগে ভেসে যাবে, এমনটা আশা করেও আশাহত হলো বর্ণ। নিজের আকাঙ্ক্ষাকে খানিক দমন করার বৃথা চেষ্টা করে শুধালো। কেমন আছো? মীরার এবার স্বতঃস্ফূর্ত জবাব। সেই জবাবে নেই কোনো মলিনতা, আর নেই কোনো ঠকে যাওয়ার ভাব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? বর্ণ থতমত খেয়ে গেল। সেও কি মীরার মতো এভাবে নির্দ্বিধায় বলতে পারবে? না, পারবে না, কারণ সে ভালো নেই। গতকালই সে তার 6 মাসের শিশুপুত্রকে নিয়ে জাপান থেকে এসেছে, আবার চলে যাবে। এদিকে বর্ণকে চুপ থাকতে দেখে মীরা তাচ্ছিল হাসে। সে মনে মনে বলল, বেঈমানরা সুখেই থাকে ভাইয়া। কিন্তু মুখে বলল, কোনো কথা না থাকলে ফোনটা রাখবো, আই এম সো টায়ার্ড। হুট করে বর্ণ বলে ফেলল, আই ওয়ান্ট ইউ ব্যাক মীরা। হক জগালো মীরা। হঠাৎই নিজের কর্ণকুহরে প্রবেশ করার শব্দগুচ্ছ সে শুনোয়ের গুরুত্ব ঠাউর করতে পারল না। বিস্ময়ে হতবুদ্ধি হয়ে শুধালো, হোয়াট? ইয়েস, আই ওয়ান্ট ইউ ব্যাক, প্লিজ মীরা। মীরা তৎক্ষণাৎ তেতে উঠল, ক্রোধে বিহ্বল হয়ে বলতে লাগলো, আর ইউ সিক? আর ইউ গন ম্যাড? হাউ কুড ইউ বি সো শেমলেস? দেখো মীরা, ভুল তো মানুষই করে, আমিও করেছি। আসলে আমি... স্টপ, নো মোর ওয়ার্ডস। আমাকে পুতুল পেয়েছেন না? যখন মন চাইবে খেলবেন, তারপর মন ভরে গেলে ছুঁড়ে ফেলে দিবেন, ফের আবার খেলতে ইচ্ছে হলে খেলবেন। শুনে রাখুন মিস্টার বর্ণ আহমেদ, এই মীরা কোনো পুতুল নয়। সে এখন আর 3 বছর আগের মীরা নয়। সে বদলেছে, অমূলে বদলেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, আপনার কারণেই আমার এই সুন্দর বদল হয়েছে। ফার্দার আমাকে কল করবেন না। মীরা প্লিজ শুনো মীরা। মীরা এক মুহূর্ত অপেক্ষা না করে কল কেটে নাম্বার ব্লক করে দেয়। এদিকে বর্ণ বারবার ট্রাই করেও মীরার নাম্বারে কল লাগাতে পারছে না। সে রেগে নিজের ফোনটা ছুঁড়ে ফেলে। এ শব্দে বর্ণ ছেলে বর্ষণের ঘুম ছুটে যায়। সে কেঁদে উঠলে বর্ণ বিরক্ত হয়ে নিজের মাকে ডাকে। কল কেটে মীরা মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে। না, সে কাঁদছে না, বরং আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে। তার জীবনে আবার কেন অতীতের ছায়া ধেয়ে আসছে। নিজের মতো সব কিছু খুব সুন্দর করে গুছিয়েই তো নিয়েছিল। তার ক্যারিয়ার নিয়ে সব স্বপ্ন পূরণ হচ্ছে, তার পরিবার খুশি, বিয়েও করতে চলেছে এক ভালো মনের মানুষকে। একটা ছোট্ট বাচ্চার মায়ের পরিচয় পেতে চলেছে। সে উপলব্ধি করলো তার কপালের রগগুলো দপদপ করছে। মাথা ব্যথা যে আবারও তাকে নিজের সাথে আষ্টে ফিষ্টে জড়িয়ে নিবে, তাও ঠান্ডা হয়ে যাওয়ার কফির সাথে একটা মাইন্ডোজের স্লিপিং পিল ও 2টো প্যারাসিটামল খেয়ে নিল। ট্যাপনিল তার পছন্দ না, কারণ ট্যাপনিলের অভ্যাস লেগে গেলে সেটার সাইড ইফেক্টও ভুগতে হয়। তারপর সে আলো নিভিয়ে মশারি দিয়ে শুয়ে পড়ল। নিজের ব্রেনকে বর্ণ সম্পর্কিত কিছুই চিন্তা করতে দিল না। শেহজাদ ফ্রিসাকে নিয়ে বাগানে কিছু ছোট ছোট চারা গাছ লাগাচ্ছে ও অন্যান্য গাছের মাটি ঠিক করে দিচ্ছে। কিছু ফুল ও ফলের গাছ নার্সারি থেকে কিনে এনেছে। গাছের যত্নের জন্য তারা মালি রাখে না। টাইম পাস হিসেবে গার্ডেনিং বেশ ভালো একটা উপলক্ষ। কিছু গাছ মরে গেছিল, তাই সেসবের রিপ্লেসমেন্ট নতুন ও অন্যান্য গাছের চারা এনেছে। ফ্রিসা পানির পাইপলাইনের ছোট্ট লিকেজের কাছে গিয়ে কিছুটা দুষ্টামি করে শরীরে কাদা মাখিয়ে এসেছে। শেহজাদ খানিক রাগ দেখিয়ে ওকে বকে, তোমাকে নিষেধ করেছিলাম না, তাও ওখানে গিয়েছো কেন? সরি বাবা, আমি তো পাইপের ফুটোটা বন্ধ করতে গিয়েছিলাম।
শেহজাদ আর কি বলবে, ফ্রিসাকে বাসার ভেতরে নিয়ে যায়। মিসেস শাহিদা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। ফ্রিসার অবস্থা দেখে তিনিও রাগ করলেন। অতঃপর ওকে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন। সার্ভেন্টকে ডেকে বললেন ফ্রিসার নোংরা করা কাপড়গুলো পরিষ্কার করে দিতে। শেহজাদ নিজের ঘরের দিকে যেতে যেতে মিসেস শাহিদাকে ডাক দিলেন। শেহজাদ, মীরার ফ্যামিলি জানালো এঙ্গেজমেন্টের ব্যাপারটা সামনে শুক্রবার করতে। আজ বা কালকের কথা বলাতেই মীরা নাকি ভার্সিটির কাজের জন্য পিছিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, বাকিটা আপনারা বুঝে নিন। শেহজাদও ফ্রেশ হতে চলে যায়। বেলা 12টা বেজে গেছে, নামাজে যেতে হবে। সারাদিন মীরা ফোনে ফ্লাইট মোড দিয়ে রেখেছিল। ওয়াইফাই অন ছিল, তাই জরুরি কিছু থাকলে ইমেল ও হোয়াটসঅ্যাপের সেরে নিয়েছে। রাতে ফ্লাইট মোড অফ করতেই প্রায় ঘন্টা খানেক পর আবারও আরেকটা অচেনা নাম্বার থেকে কল আসা শুরু। মীরা এবার আর ফোন তুলো না, ফের ব্লক করলো। আজ রাতও ফ্রিসার সাথে কথা বলেছে মীরা। হঠাৎ ফ্রিসা জিজ্ঞেস করে, ফেরি আন্টি, তোমার মন খারাপ? না তো, কোন বাচ্চা? ঠিক মতো কথা বলছো না। শেহজাদ পাশেই বসা ছিল। মেয়ে তো তার ফোন দিয়েই কথা বলছে। সে বলল, ফ্রিসা, তুমি এখন ঘুমাতে যাও, কাল আবার কথা বলো, আন্টিরও মেবি ঘুম পাচ্ছে। ফ্রিসা তার বাবার কথা শুনে মীরাকে জিজ্ঞেস করলো, তোমার ঘুম পাচ্ছে ফেরি আন্টি? মীরা কি বলবে না বলবে ভেবে শেহজাদের সাথে হ্যাঁ মিলালো। বলো, সরি ফ্রিসামণি, আন্টির একটু মাথা ধরেছে, কাল গল্প করব। হ্যাঁ, ওকে, টেক রেস্ট ফেরি আন্টি, গুড নাইট। গুড নাইট ফ্রিসামণি। মীরা ফোন কেটে সবার আগে সিম কার্ড খুলে ফেলো, তারপর বন্ধ করে রাখলো। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেছে। আজ সোমবার। বাহিরে তপ্ত রোদ, সূর্যের ক্ষোভ রাগ যেন ধরণীতে তাপদাহ সৃষ্টি করেছে। কিছুক্ষণ ছাতা বা ছাউনি ছাড়া দাঁড়ালে মনে হবে শরীরের চামড়া ঝলসে যাচ্ছে। মীরা সবে মাত্র ভার্সিটিতে এসে পৌঁছেছে, আর আধা ঘন্টা পরেই তার ক্লাস। সে ডিপার্টমেন্টের করিডোরে গিয়ে নিজের অফিস রুমের কাছে যেতেই খুব পরিচিত এক চেহারা দেখে যত স্থানে থেমে যায়। ব্যক্তিটি যে তার কর্মক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাবে এতটাও কল্পনা করেনি। ব্যক্তিটি এগিয়ে এসে ঠিক তার মুখোমুখি দাঁড়ায়। সুধাই, কেমন আছো মিরু? মীরা জবাবের পরিবর্তে প্রশ্ন শুনল, আপনি এখানে কেন এসেছেন? তোমার সাথে দেখা করতে। মিরু, তুমি তো আমার নাম্বারে বারবার ব্লক করে দিচ্ছ, তারপরেও তোমার নাম্বারে কল ঢুকছে না। মীরা আশেপাশে চোখ বুলালো। 2-1 স্টুডেন্ট টিচারদের জন্য অপেক্ষা করছে বা এমনিতেই দাঁড়ানো। লোক সমাগম কম হলেও এখানটায় প্রতিটা টিচারদের বিচরণ থাকে। তাই বাহিরে বাঘ বিতণ্ডা না করে নিজের অফিস রুমে লক খুলে প্রবেশ করলো। সাথে বর্ণ। মীরার জন্য 2 কলিগ এখন রুমে নেই। একজন ক্লাসে আছে, আরেকজনের আজকে ক্লাস আরও পরে, তাই আরেকটু পর আসবে। মীরা দরজা লক করে নিজের চেয়ারে বসে পড়ল। দেখুন প্লিজ, এটা আমার কর্মক্ষেত্র, এখানে ঝামেলা করবেন না। আপনার সাথে কথা বাড়াতে আমি ইচ্ছুক না। আপনার নাম্বার বারবার ব্লক করছি কেন? কেন নিজের নাম্বার বন্ধ করে রেখেছি? নিশ্চয়ই আমি চাইছি না আপনার সাথে কথা বলতে, তারপরও কেন আমার পেছনে পড়ে আছেন? ভালোবাসি বলে। ভালোবাসির শব্দটা যেন মীরার কনে উত্তপ্ত লাভার ন্যায় শোনালো। তৎক্ষণাৎ নয়নে বাড়িধারা ভর করলো। ক্ষিপ্ত স্বরে বলল, আপনার ওই পিছলে যাওয়া জবানে এই শব্দটা উচ্চারণও করবেন না। আপনার জবান ক্ষণিকেই রং বদলায়। অন্তত কাউকে ভালো তো আপনি বাসতেই পারেন না, শুধু নিজেকে বাসতে পারেন। আপনার ভালোবাসা হচ্ছে চোখের মায়া। মীরার চোখে চোখ মেলাতে পারল না। বন নত মস্তকে মিনতি করে বলে, আমি একটা ভুল করে ফেলেছি, আসলে বুঝতে পারিনি। ওখানে গিয়ে আমি টোটালি একা হয়ে পড়েছিলাম। তারপর মিটু শুকোর সাথে পরিচয়। তারপর থামুন, আপনার প্রেম কাহিনী শুনতে চেয়েছি আমি। আপনি আমার লাইফে কি করবেন না করবেন আপনার ব্যাপার, আমাকে আর সেসবে দয়া করে টানবেন না। একবার যখন রাস্তা আলাদা হয়েছে তো হয়েছেই। বর্ণ করুণ দৃষ্টিতে চাইল, কিন্তু মীরা সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্যদিকে তাকিয়ে আছে। বর্ণ ফের বলল, শুনলাম বিয়ে করেছো। মীরা জবাব দিতে না চাইলেও দিল, কারণ বর্ণকে বোঝাতে হবে সে অতীতে আটকে নেই। হ্যাঁ। শেহজাদ স্যারকে?
মীরা কপাল কুঁচকে তাকালো, ফের বলল, সব তো তবে জেনেই এসেছেন, তাহলে প্রশ্ন করে নিজেরও আমার সময় নষ্ট করছেন কেন? মীরা, উনি তোমার স্যার হয়। তো মীরা, ওনার একটা বাচ্চাও আছে 5 বছরের। বর্ণ যতটাই বিস্ময় নিয়ে কথাটা বলেছে, মীরা ঠিক ততটাই সরল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ জানি তো। তুমি তাও বিয়ে করবে? আমি তো বাচ্চার জন্যই বিয়ে করছি। সো প্লিজ, এইভাবে বাচ্চা আছে বলে ভয় দেখানোর কোনো মানেই হয় না। ওকে ফাইন, তুমি বাচ্চার জন্য বিয়ে করছো তো, তাহলে প্লিজ আমার লাইফে ব্যাক করো। আমার বাচ্চা তো আরও ছোট, মাত্র 6 মাস। ওর মাকেও ছেড়ে চলে গেছে। মীরার মুখশ্রী তৎক্ষণাৎ কঠোর রূপ নিল। এতক্ষণ কিছুটা হলেও শান্ত হয়ে বিতৃষ্ণা নিয়ে জবাব দিচ্ছিল, কিন্তু এবারে চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণে এনে বলে, আপনার মতো গিরগিটির কাছে ফিরবো আমি? স্বপ্নেও না। আমার তো মনে হয় আপনার স্ত্রীও আপনার ফিদরত বুঝে গেছে। আপনার সুন্দর মুখশ্রী ও যত্নশীল ব্যবহারের আড়ালে লুকানো মানুষটাকে চেনে গেছে। আপনার মনে আছে আপনি কি কি করতেন, কতটা পজিটিভ কেয়ারিং ছিলেন আমার প্রতি? তখন যে কেউ দেখলে বলতো এমন ভালোবাসা বিরল। আমি তো এতেই আটকে গিয়েছিলাম। যেই বর্ণ আমাকে সামান্যতম স্যাড ফেসে দেখতে পারতো না, সেই বর্ণ আমাকে দুঃখের সাগরে ধাক্কা দিয়ে নিজে সুখে থাকতে চলে গিয়েছিল। ভুলিনি আমি, শিক্ষা হয়েছে। আমি কিন্তু আপনাকে তখনও কোনো অভিযোগ করে কাঠগড়াতে দাঁড় করাইনি। সব সময় চঞ্চল আমি, শুধু নীরব হয়েছি। ভালোবাসতে শিখিয়েছিলেন আপনি, সেটাকে ভেঙেছেন আপনি। আমি কোথায়? শুধু তাল মিলিয়েছিলাম। সে সময় কোনো মেয়ে আপনার ডেসপারেট ভালোবাসাতে তাল না মিলিয়ে থাকতে পারতো বলে আমার মনে হয় না। কারণ মেয়েরা তেমন লাইফ পার্টনারই তো চায়। আমার সব শর্ত মেনে নিয়েছিলেন। আমি গতানুগতিক রিলেশন চাইনি, তাও মেনে নিয়েছিলেন। আমি অসুস্থ হলে রাতে বিরাতে হোস্টেলের বাহিরে এসে দাঁড়িয়ে থাকতেন, মনে আছে? এখন বুঝতে পারছেন কতটা গভীরভাবে আপনি আমায় ভেঙেছেন, যখন প্রতিক্রিয়াতে আমি নীরবতা বেছে নিয়েছি। মীরা, আই এম সরি, প্লিজ মীরা, একটা সুযোগ দাও। আমি কখনো তোমাকে কষ্ট দিব না। মীরার মাথার নিউরনগুলো ধপধপ করছে। তার ক্লাসের আর 10 মিনিট বাকি আছে। কলিগের ক্লাসের সময় শেষ, এখন হয়তো চলে আসবে। মীরা অন্যই করে বলল, প্লিজ চলে যান, আমাকে আমার মতো ছেড়ে দিন। খুব খুব ভালো আছি আমি। আজ আপনার প্রস্তাবে রাজি হলে আমি এইটুকু ভালো থাকবো না। যেই আমি চোখ বন্ধ করে আপনাকে ট্রাস্ট করতাম, সেই আমি আপনাকে বিন্দু পরিমাণও ট্রাস্ট করতে পারবো না। এর কষ্ট বলছেন? আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার জন্য দোয়া করব যেন সত্যি সত্যি কাউকে মৃত্যু পর্যন্ত আগলে রাখার মতো ভালোবাসতে পারেন, এবং তার থেকেও তেমন অপার ভালোবাসা পান। সেই কেউটা আমি নই। বর্ণ এক দৃষ্টিতে মীরার পানে চেয়ে থেকে শান্ত কণ্ঠে বলে, একটা রিকোয়েস্ট রাখবে? বলুন। একটা গান গাও না, শুধু একবার, লাস্ট বার। আমি চলে যাব, আর আসবো না। মীরা কয়েক সেকেন্ড নিরুত্তর চেয়ে থেকে একটা গানের কলি ধরল। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। গাইলাম, এবার প্লিজ আমার কলিগ চলে আসবে। বর্ণ উঠে দাঁড়ালো, মলিন হেসে বলল, ভালো থেকো মিরু। আমার মতো ভাঙতে তোমার জীবনে কেউ না আসুক। মীরা মুচকি হাসলো। বর্ণ দরজা খুলে বেরোবে তখনই মীরার কলিগ কনক ম্যাম রুমে প্রবেশ করলেন। অফিস রুমে অপরিচিত পুরুষকে দেখে মীরাকে প্রশ্ন করলেন, মীরা কে উনি? মীরা ততক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। কৃত্রিম হেসে বলল, আমার ভার্সিটির সিনিয়র ভাইয়া। আমরা সেম ফ্যাকাল্টির আন্ডারে রিসার্চ করেছি। ভাইয়া কয়েকদিন আগে জাপান থেকে ছুটিতে এসেছেন, ওখানে পিএইচডি করছেন। তো যখন শুনলেন আমি এখানে জয়েন করেছি, তখন দেখা করতে আসলেন। ও আচ্ছা, পিএইচডি করে কি দেশে ফিরবেন? বর্ণকে জিজ্ঞাসা করলেন। বর্ণ কৃত্রিম হেসে প্রত্যুত্তর করে,
এখনও শিওর না, দেখি জীবন কোথায় নিয়ে যায়। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। বন এরপর সৌজন্য দেখিয়ে চলে যায়। মীরাও নিজের ক্লাসে যাওয়ার জন্য সব গুছিয়ে নেয়। মাথা ব্যথার দ্রুত কার্যকরের একটা টাপনিল খেয়ে নিল, অতপর ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শেহজাদ নিজের অফিস রুমে বসে পিসিতে কিছু কাজ করছে। হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। মেসেজের টোন বেজে উঠলে হাতের কাজটা শেষ করে চেক করে। অপরিচিত নাম্বার থেকে মেসেজ, সেখানে কিছু স্ক্রিনশট, কারোর কথোপকথন স্ক্রিনশট। শেহজাদ খুলে দেখল না, ফোন সাইলেন্ট করে ক্লাসের জন্য চলে গেল। ক্লাস থেকে ফিরে শেহজাদ ফোন চেক করে দেখল এই একই নাম্বার থেকে কিছু মেসেজও। মেসেজগুলোতেই নিজেকে শুভাকাঙ্ক্ষী বলে সম্বোধিত। খানিক কৌতূহলের বসেই শেহজাদ স্ক্রিনশটগুলো চেক করলো। চেক করে বুঝলো মীরার সাথে কারোর কনভারসন। এতে মীরার চরিত্রে দাগ লাগবে এমন কিছু। শেহজাদ সবগুলো পড়ল, অতঃপর কিঞ্চিত ভেবে সবগুলো ছবি মীরাকে ফরওয়ার্ড করে দিল। মীরাও তখন ক্লাস ব্রেকে লাঞ্চ বক্স বের করেছে সবে। রুমে তার কলিগ কনক ম্যাম নেই, ওনার এখন ক্লাস। আরেক কলিগ সাবিয়া ম্যাম আছেন। মীরা সাবিয়া ম্যামের সাথে টুকটাক কথা ও হাসি বিনিময় করে বক্স খুলেছে খাবে, তখনই মেসেজের টং শব্দ হয়। স্ক্রিনে শেহজাদের মেসেজ ভেসে উঠতে দেখে কিঞ্চিত চিন্তিত হয়। শেহজাদ স্যার তো তাকে মেসেজ করে না, রাতের বেলা শুধু ফ্রিশার সাথে কথা বলার জন্য কল করে। মীরা বক্সটা বন্ধ করে মেসেজটা আগে দেখে। সবগুলো স্ক্রিনশট দেখে তার চক্ষু চড়ক গাছ, কারণ মেসেজগুলোর 60% এডিটেড। এসব রাদীপের সাথে মেসেজিং। মীরা বিহ্বল দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনের পানে নিরন্তর চেয়ে রইল। সাবিয়া ফোনের একটা নিউজ দেখে মীরাকে মৃদুস্বরে ডেকেও সাড়া না পেয়ে উঠে আসে। সাবিয়া মীরার কাঁধে হাত রাখলেন। মীরা চমকে ওঠে। আশঙ্কিক মীরাকে হক চকিয়ে উঠতে দেখে সাবিয়া সন্ধিয়ান হয়ে শুধায়, কি হলো? হোয়াই আর ইউ স্ক্যার্ড? মীরা দ্রুত নিজেকে সামলে বলে, নাথিং, আমি একটু বাইরে থেকে আসছি। খাবে না? তুমি খেয়ে নাও, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। ওকে। মীরা দ্রুত নিজেকে সামলে বলে। মীরা রুম থেকে বেরিয়ে লিফটে উঠল, অতপর ছাদে গেল। সেখানে গিয়ে খানিক ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে শেহজাদকে কল লাগে। শেহজাদও ফ্রি ছিল। সে রিসিভ করতেই মীরা সালাম দিয়ে বিরামহীন বলতে লাগে, দেখুন স্যার, ওসব মেসেজিং স্ক্রিনশট সব এডিটেড। আমার নর্মাল কথাবার্তাকে এভাবে এডিট করেছে। ইয়েস, আই এগ্রি। রাদিফ নামের লোকটার সাথে আমার পরিচয় ছিল, এমনকি কথাও হতো, লেট নাইট কথাও হতো। সে নিজেই কল করত, নিজেই নক করত। আমি বাধ্য হয়ে কথা বলতাম, কারণ তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সে আমার মেসেজগুলোকে এইভাবে এডিট করেছে, সেসব কিছুই না। আপনি চাইলে নিজে আমার হোয়াটসঅ্যাপ চেক করতে পারেন। শেহজাদ চেয়ারে হেলান দিয়ে বসে হালকা হাসে। মীরার অস্থিরতা সম্পর্কে তার ধারণা আছে। নিজের সম্পর্কে মিথ্যা কিছু জানতে পারলে সে অস্থির হয়, আরও অনেক কিছুতে সে অস্থির হয়। শেহজাদ বলে, রিল্যাক্স, আজ দেখা করে সব ক্লিয়ার করা যাবে, হাইপার হওয়ার কিছু নেই। মীরা চোখ বন্ধ করে অস্বস্তিকর নিঃশ্বাস ত্যাগ করে। তারপর আকাশের পানে চেয়ে বলে, থ্যাংক ইউ স্যার। কোথায় দেখা করব? ওয়েলকাম, ভার্সিটি শেষে সেদিনকার সেম রেস্টুরেন্টে। ওকে স্যার। মীরা কল কেটে ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাদীপের মেসেজগুলো দেখে তাচ্ছিল হাসে। এই রাদীপ তার পেছনে আঠার মতো পড়েছে তো পড়েছেই। রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে শেহজাদ ও মীরা। খাবার অর্ডার করা হয়েছে। শেহজাদ লক্ষ্য করলো মীরা কেমন উদাসীন। সে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন মীরা? মীরা পূর্ণ দৃষ্টিতে তাকালো। তার সামনে বসে থাকা ব্যক্তিটিকে নিগড় দৃষ্টিতে অবলোকন করে ভাবতে লাগলো, এই লোকটা তাকে বিশ্বাস করেছে, তার মুখের কথাতেই মেনে নিয়েছে। একটা সম্পর্কে বিশ্বাসটাই মূল ভিত্তি। পরক্ষণে তার মনে পড়ল বর্ণ তো তাকে বিশ্বাস করত, এবং বিশ্বাসটা তো বর্ণ নিজেই ভেঙেছে। এসব মনে পড়তেই দীর্ঘশ্বাস ছাড়লো মীরা। তারপর বলল, আপনি নিজে আমার হোয়াটসঅ্যাপ চেক করে দেখুন। ইটস নট নিডেড মীরা, আই ট্রাস্ট ইউ। নিজের অজান্তেই ঈর্ষাদ কেঁপে উঠল মীরা। শেষ 3টা শব্দ অতি সাধারণ হলো, এর তীব্রতা বেশ অসাধারণ। মীরা টেবিলে রাখা পানির বোতল থেকে এক ঢোক পানি খেয়ে পড়ল। প্লিজ স্যার, আই ইনসিস্ট, আপনি চেক করলে আমি শান্তি পাবো।
শেহজাদ ঈষৎ শব্দ করে হাসলো, তারপর বলল, মীরা, তোমার মনে আছে একবার তুমি আমার সাবজেক্টের মিড পরীক্ষাতে নাম্বার কম পেয়েছিলে? আসলে ওটা আমার টিএ এর গোনায় ভুল ছিল। তোমার 4 নাম্বার বেড়েছিল। তুমি এসে বলাতে আমি চেক না করেই নাম্বার বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু নাম্বার বাড়ানোর পরেও তুমি যাচ্ছিলে না, কারণ আমি চেক করিনি। অস্থির হয়ে দাঁড়িয়েছিলে, বারবার বলছিলে চেক করে দেখতে। আমিও বারবার বলছিলাম ইটস নট নিডেড, বাট ইউ আর সো স্টাবর্ন। আফটার দ্যাট আই চেক ইট। আমি কিন্তু জানতাম তুমি অত কম মার্কস পাবে না, খাতা তো আমি চেক করেছিলাম। মীরা লাজুক হাসলো। শেহজাদ মীরার ফোন নিয়ে রাদীপের সাথে মেসেজগুলো চেক করলো। পাশাপাশি রাদীপের মেসেজ এডিট করার কারণটা মীরা তাকে বলতে লাগলো। সব শুনে শেহজাদ বুঝলো রাদীপ মীরাকে নিচু করতে চায়। সে ফের শুধালো, রাদীপ বলল তুমি আজ বর্ণর সাথে দেখা করেছো। বর্ণ দেশে ফিরেছে? অবাক হয় মীরা। বর্ণর দেশে আসার কথা রাদীপ কিভাবে জানলো? আর আজ দেখা হয়েছে সেটাই বা কিভাবে? মীরা বলল, জি স্যার, বর্ণ কিছুদিন আগে দেশে ফিরেছে। বৃহস্পতিবার রাত থেকে সে বিভিন্ন নাম্বার থেকে বারবার আমাকে কল করছিল। আমি ব্লক করতে করতে পরে সিম কার্ডই খুলে ফেলেছি। আজ তো ভার্সিটিতে চলে এসেছিল। তারপর সব কিছু ভালোভাবে শেষ করে তাকে বিদায় জানিয়েছি, কিন্তু এগুলো রাদীপ কিভাবে জানে? দ্যাটস মাই কোশ্চেন। মেবি বর্ণর হঠাৎ দেশে আসাতেও রাদীপের হাত আছে। ইউ শুড আস্ক হিম। বর্ণকে? ইয়া। মীরা বর্ণর নাম্বারের ব্লক খুলে কল করলো। প্রথমবার রিং হতেই বর্ণ রিসিভ করে খুশি মনে বলতে শুরু করে, মীরা, তুমি কল করেছো? তুমি আমাকে... মাঝপথেই থামে মীরা। ফোন লাউডে দেওয়া। বর্ণ সব কথা শেহজাদ শুনতে পাবে। মীরা প্রশ্ন শুনে, আপনি রাদীপকে চিনেন? বর্ণ হতাশ হয়, অতঃপর মলিন হয়ে উত্তর করে, 1 week ago he knocked me. I don't know how he know me and managed my Facebook account. He introduced him as my well-wisher and he told me that you are marrying Shehzad sir. মীরা শেহজাদের দিকে তাকায়, শেহজাদও তাকায়। মীরা বর্ণের উদ্দেশ্যে বলে, রাদীপের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তার কুকীর্তি আমার সামনে চলে আসাতে আমি বিয়েটা ভেঙে দিয়েছি। তারপর থেকে সে নানাভাবে চেষ্টা করছে আমার ক্ষতি করতে। আমার ফ্যামিলির কাছে এসেও আমার নামে মিথ্যা কথা রটিয়ে গিয়েছিল। স্টে অ্যাওয়ে ফ্রম মি, ইট উইল বি বেটার ফর ইউ। গুড লাক বর্ণ। বর্ণকে কোনো প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে মীরা কল কেটে দেয়। বর্ণ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কল কেটে যাওয়াতে দীর্ঘশ্বাস ফেলে বেলকনির ইজি চেয়ারে শরীর এলিয়ে দেয়। মীরা শেহজাদকে বলে, সব ক্লিয়ার স্যার। রাদীপ আমাকে খারাপ প্রুফ করতে চাইছে। এর ব্যবস্থাও করা হবে। মানহানি করতে চেয়েছে সে। রিল্যাক্স, এখন খাবার চলে আসবে, গরম গরম খেয়ে নাও। মীরা স্বস্তির হাসি হাসে, সাথে শেহজাদও। বাড়ি ফিরে মীরা আরেক দফা অবাক হয়। তার ঘরে ফ্রিসা ঘুমিয়ে আছে। মীরা অবাক হয়ে তার বড় ভাবিকে ডাকে। মীরা ডাকে ফ্রিসা কিঞ্চিত নড়ে ওঠে। শারমিন এসে বলে, আস্তে কথা বলো, ফ্রিসা গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। তোমার ভাই ওকে কোলে করে নিয়ে শুইয়ে দিয়েছে। ভাবির কথা যেন মীরার মাথার উপর দিয়ে গেছে। সে সনিগ্ধ প্রশ্ন সুরে, ভাইয়া ফ্রিজাকে নিয়ে এসেছে মানে? এরপর জবাব দিল মিসেস শাহিদা রহমান। তিনি এসে হাসি মুখে বলেন, হঠাৎই আমার কাছে ফোন আসলো, আমি যেন ফ্রিসা কিনে জলদি তোমাদের বাসায় চলে আসি। আমিও তাই করলাম। গাড়িতে আসতে আসতে ফ্রিসা ঘুমিয়ে গেছে। মীরা মিসেস শাহিদাকে দেখেও তার কথা শুনে আরও অবাক হয়। সে সালাম দিয়ে ফের শুধায়, আমি বুঝতে পারিনি আন্টি, কিছু হয়েছে? নিধি এসে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, হবে গো ননদিনী, যাও জলদি এই লাল শাড়িটা পরে আসো তো। হাতে তার লাল জামদানি শাড়ি। হঠাৎ কি হচ্ছে মীরা বুঝতে পারছে না। এত রাতে শাড়ি বা পরবে কেন? আর ফিসা ও মিসেস শাহিদাই বা কেন এসেছে? মীরার মনে প্রশ্নের অস্থির পদচারণ। মীরাকে এভাবে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শারমিন হেসে বলে, তোমার এঙ্গেজমেন্ট হবে আজ। চমকে ওঠে মীরা। বিস্ময়ে কিয়ৎক্ষণ বাকরুদ্ধ থাকে, ফের হড়বড়িয়ে শুধায়, আজ? মানে এটা কখন সিদ্ধান্ত হলো? আমি তো কিছুই জানতাম না। শুক্রবার না বলা হয়েছিল? বলা হয়েছিল, কিন্তু তোমার মেয়ের বাবা ঘন্টাখানিক আগে কল করে বলল যেন আমরা এখানে আসি। সেও তার ফুপা একসাথে আসবে।
মিসেস শাহিদার কথাগুলো মীরা মিলাতে পারল না। ঘন্টাখানেক আগে তো ফ্রিসার বাবা মানে শেহজাদ স্যার তাকে উবার ডেকে উঠিয়ে দিল, বলেছিল আজ কাজ আছে বলে এগিয়ে দিতে পারছে না। তাহলে তখন এসব সে কি শুনছে? ধীরে বিছানায় বসলো সে। পাশ ফিরে ঘুমন্ত ফ্রিসাকে দেখলো তার বিছানায় এক পরের বাচ্চা আদুরে ভঙ্গিতে ঘুমিয়ে আছে। মীরা পলকহীন বাচ্চাটার দিকে চেয়ে থাকলো। আচমকা তার মস্তিষ্ক তাকে জানান দিল মিসেস শাহিদা শেহজাদকে তোমার মেয়ের বাবা বলে সম্বোধন করেছে। তৎক্ষণাৎ তার লোমকূপ পর্যন্ত কেঁপে উঠল। হৃদযন্ত্র তার স্বাভাবিকের তুলনায় কিছুটাই বেশি পাম্প করছে। দ্রুত নিজেকে সামলাতে উঠে গিয়ে বেড সাইডের টেবিলে রাখা পানির বোতল থেকে পানি পান করে। মীরার এই অস্থির অবস্থা দেখে মিসেস শাহিদা শারমিন নিধি মুচকি হাসছে। পেছনে সদ্য আসা মীরার মা মিসেস মলিজান নিজ ওড়নার কোণা দিয়ে খুশি মিশ্রিত অশ্রুজল মুছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।